আসসালামু আলাইকুম। আমি আফসানা। তোমাদের ক্লাস নিব বাংলা ব্যাকরণ থেকে। তো প্রথমে শুরু করব বাংলা ব্যাকরণের ধ্বনি ও বর্ণ। এখন প্রথমে আমরা কিছু বেসিক জিনিস আলোচনা করব, তারপর আমরা বোর্ডে যেসব প্রশ্ন এসেছে সেসব প্রশ্ন থেকে আমরা দেখব যে কেমন ধরনের প্রশ্ন হয়। তাহলে আমরা প্রথমে ধ্বনি শুরু করব। তো ধ্বনি 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 কি? আমরা আমরা যেসব আওয়াজ করি সেগুলোই কি ধ্বনি, মানে আমাদের মুখ থেকে যেসব আওয়াজ বের হয় সেগুলোই কি ধ্বনি। অ, আ, ই এগুলো কি এক ধরনের ধ্বনি। আর এই ধ্বনিকে আমরা যখন লিখে ফেলি তখন সেটা হয়ে যায় কি বর্ণ। তাহলে আমরা ধ্বনির সংজ্ঞা কি জানবো? মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। তাহলে আমরা আওয়াজ করছি অ, আ, ই, কিন্তু আমরা যখন এটা লিখে ফেললাম তখন এটা হয়ে গেল কি বর্ণ। তাহলে বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত বা সাংকেতিক রূপকে বর্ণ বলে। এখন দেখো, আমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে। তাহলে আমরা কি উত্তর করব? বর্ণ। এখন দেখো, আরেকটা প্রশ্ন হতে পারে বাংলা ভাষার ইট বলা হয় কাকে? বাংলা ভাষার ইট বলা হয় বর্ণকে। তাহলে কি লিখবো? আমরা একটা ইনফরমেশন জেনে নেব, সেটা হচ্ছে বাংলা ভাষার বলতে ভাষার ইট বলা হয় আর কি বর্ণকে। বর্ণকে। তাহলে আমরা এখন ধ্বনি নিয়ে যদি আলোচনা করি তাহলে কি দেখব? এই ধ্বনি, আমরা যখন ধ্বনিকে লিখে ফেললাম তখন সেটা হয়ে গেল কি বর্ণ। তারপর আমরা কয়েকটা বর্ণ যদি লিখি আ, ম, আ, ম, র, এরকম আমরা কয়েকটা বর্ণ কি লিখলাম, কিন্তু এই বর্ণগুলো কি সবাই কি সিঙ্গেল সিঙ্গেল ভাবে আছে না? তারপর এই বর্ণটাকে আমরা যখন ডাবল বা ট্রিপল বা যে পলি করি না কেন তখন সেটা হয়ে যাবে কি একটা শব্দ। তাহলে আমরা আর মকে মিলে, দুইটা বর্ণ মিলে আমরা একটা কি শব্দ তৈরি করলাম। তাহলে এটা হয়ে গেল কি একটা শব্দ। এখন দেখো, আমরা তাহলে কি পাইলাম? প্রথমে কি আমরা ধ্বনি, বা এটা কি ধ্বনি আমরা যখন বলছি তখন কি ধ্বনি, কিন্তু যখন আমরা এটা কি লিখে ফেললাম তখন এটা কি একটা বর্ণ। তাহলে এটা আমাদের ধ্বনি বা বর্ণ। এখান থেকে আমরা পাইলাম কি শব্দ। এখন দেখো, এই শব্দ কতগুলো শব্দ মিলে আবার কি বাক্য তৈরি হয়। যেরকম আমি আম খাই। তাহলে তিনটা কি ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে কি একটা টোটাল বাক্য তৈরি হইল। বাক্য। এখন
এই বাক্য থেকে আবার কি আমরা একটা ভাষা পাই। তাহলে আমরা এভাবে লিখতে পারি, ধ্বনি বা বর্ণ, এখান থেকে আমাদের কি সৃষ্টি হয়? শব্দ। শব্দ থেকে সৃষ্টি হয় বাক্য। বাক্য থেকে সৃষ্টি হয় ভাষা। তাহলে আমরা বলতে পারি ধ্বনির ক্ষুদ্রতম একক কি? শব্দ। তারপর ধ্বনির ক্ষুদ্রতম একক কি? বাক্য। তারপর আবার বলতে পারি ধ্বনির ক্ষুদ্রতম একক কি? ভাষা। তাহলে যেটা ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে মূল উপাদান। অর্থাৎ আমরা বাক্যকে ভাঙলেও ধ্বনি পাবো, শব্দকে ভাঙলেও ধ্বনি পাবো, এবং ভাষাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আলটিমেটলি কি আমরা ধ্বনি পাবো। তাহলে আমাদের যদি প্রশ্ন হয়, এভাবে এমসিকিউ প্রশ্ন হয় যে শব্দের ক্ষুদ্রতম একক কি, তাহলে আমরা অ্যান্সার করব কি? ধ্বনি। বা অপশনে যদি ধ্বনি না থাকে বর্ণ থাকে তাহলে আমরা অ্যান্সার করব কি? বর্ণ। তারপর যদি আমাদের প্রশ্ন আসে বাক্যের ক্ষুদ্রতম একক কি, তাহলে আমরা কি অ্যান্সার করব? ধ্বনি বা বর্ণ। এভাবে এখন আমরা ক্ষুদ্রতম একক পাইলাম। এখন যদি আমাদের প্রশ্ন আসে বৃহত্তম একক, এখন যেটাই বৃহত্তম একক সেটাই কি? মূল উপকরণ। এখন খেয়াল করো, আমাদের যখন বলবে বৃহত্তম একক বা মূল উপকরণ, তখন আমরা এই সিকোয়েন্সটা এইভাবে দেখব যে আমাদের ভাষা সৃষ্টির জন্য কি প্রয়োজন? বাক্য। তাহলে কি ভাষার বৃহত্তম একক কি? বাক্য। তারপর বাক্যের বৃহত্তম একক কি? শব্দ বা কি? শব্দ। শব্দের বৃহত্তম একক বা মূল উপকরণ কি? ধ্বনি। তাহলে আমাদের যখন ক্ষুদ্রতম একক বা মূল উপাদান আসবে তখন কি আমরা ঢালাও ভাবে এটা অ্যান্সার করতে পারি। প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কি অ্যান্সার হবে? ধ্বনি বা বর্ণ। কিন্তু আমরা যখন বৃহত্তম একক বা মূল উপাদান চাইবো, প্রশ্ন যখন বৃহত্তম একক বা মূল উপাদান চাইবে তখন কি আমরা কি এইভাবে আসবো, ভাষার বৃহত্তম একক বা মূল উপাদান হচ্ছে বাক্য, বাক্যের মূল উপাদান বা বৃহত্তম একক শব্দ, শব্দের মূল উপাদান বা বৃহত্তম একক কি? ধ্বনি বা বর্ণ। এটুকু ক্লিয়ার? তারপর দেখো, আমরা যেহেতু ধ্বনি পড়ছি, এখন বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কয় রকমের হয়? বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি একটা কি? স্বরধ্বনি, আরেকটা ব্যঞ্জন ধ্বনি। তাহলে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কয় প্রকার? বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি হচ্ছে দুই প্রকার, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা প্রথমে স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনা টপিক হচ্ছে স্বরধ্বনি। এখন স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের মানে বাকযন্ত্রের সাহায্যে আমরা কি ধ্বনি উচ্চারণ করি। এখন এই স্বরধ্বনি উচ্চারণের সময় বাকযন্ত্র থেকে যে আমাদের মানে ফুসফুস তাড়িত যে বাতাস, সেই বাতাস এই স্বরধ্বনি উচ্চারণের সময় এই বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হয় না। অর্থাৎ আমরা স্বরধ্বনি সংজ্ঞা কি লিখতে পারি?
যে ধ্বনি উচ্চারণের সময় যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত হয় না তাকে স্বরধ্বনি বলে। তাহলে দেখো, এখন আমরা স্বরধ্বনি সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জানবো। সবাই খাতায় লিখে রাখবে, নোট করে রাখবে, তাহলে আমাদের এমসিকিউ অ্যান্সার করা অনেক সহজ হবে। স্বরধ্বনি, স্বরধ্বনি মোট 7টি। স্বরধ্বনি লিখিত রূপকে বলে স্বরবর্ণ। তাহলে স্বরধ্বনি লিখিত রূপকে বলে স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ মোট কয়টি? স্বরবর্ণ মোট 11টি। এখন খেয়াল করো, এখানে ধ্বনির সংখ্যা 7টি, বর্ণের সংখ্যা 11টি, অর্থাৎ ধ্বনির সংখ্যা আমাদের এখানে কমে গেছে, কিন্তু বর্ণের সংখ্যা কি 11টি। এখন আমাদের বর্ণ থেকে কি ধ্বনি, যেমন ই ধ্বনি, ই ধ্বনি হ্রস্ব ই একটা আছে, দীর্ঘ ই একটা আছে। তারপর উ ধ্বনি হ্রস্ব উ একটা আছে, দীর্ঘ উ একটা আছে। তাহলে আমরা এই দুইটা ধ্বনি থেকে আমাদের উচ্চারণ, দুইটা ধ্বনির কি উচ্চারণ সেম। তার কারণে কি আমরা বর্ণ হিসেবে দুইটাই লিখি, কিন্তু ধ্বনি হিসেবে আমরা একটা কাউন্ট করি। আমরা সেটা পরে দেখবো, আগে আমরা ইনফরমেশন গুলো লিখে রাখি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। এই কার কি? আমরা আকার, ইকার, উকার, ওকার, ওকার এগুলো লিখি। এগুলো হচ্ছে স্বরবর্ণের সবগুলো সংক্ষিপ্ত রূপ। এখন কার মানে স্বরবর্ণের কার মোট হচ্ছে, বর্ণ 11টি হলেও কার মোট 10টি। তাহলে 11টি বর্ণের মধ্যে কার নেই? কার নেই হচ্ছে অ এর। অ এর কি কোনো কার নেই, তার জন্য অকে কি বলা হয়? অ এর যেহেতু কোনো কার নেই, তার জন্য ওকে বলা হয় বিলীন বর্ণ বা নীলীন বর্ণ বা নীল বর্ণ, সরি নীল বর্ণ।
তাহলে অ এর কার নেই, তার জন্য অ কে বলা হয় বিলীন, নীলিন বা নীল বর্ণ। এখন আমরা স্বরবর্ণগুলো লিখব। এখন দেখো আমরা স্বরবর্ণের উচ্চারণ করব। অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও। আমরা অনেকে এইভাবে উচ্চারণ করে থাকি, স্বরে অ, স্বরে আ, হর্ষই দীর্ঘই, কিন্তু এটা ভুল। আমরা যদি এইভাবে উচ্চারণ করে থাকি তাহলে আমার নামের উচ্চারণ হয় স্বরে আফসানা। যাই হোক, এমন উচ্চারণ কেউ করবে না, সবাই অ, আ, ই, এইভাবে উচ্চারণ করলে সব থেকে ভালো হয়, আর এটাই শুদ্ধ উচ্চারণ। তাহলে দেখো আমরা অ উচ্চারণ করলাম, এটা আমরা খুব অল্প সময় উচ্চারণ করে ফেললাম, কিন্তু অ উচ্চারণ করলাম অল্প সময়, কিন্তু আমরা যখন আ উচ্চারণ করতে যাব তখন এটা যদি আমাদের 1 সেকেন্ড সময় লাগে, তাহলে আ উচ্চারণ করতে আমাদের হয়তো 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ড কিছু সময় অর্থাৎ বেশি লাগবে। তাহলে আমরা অনেক কম সময় উচ্চারণ করলাম, আ কি একটু বেশি সময়, তাহলে কি সময়ের এই কম বেশি, সময়ের এই কম বেশির কারণে আমাদের কি স্বর 2 রকম হয়ে যায়। একটা হ্রস্ব স্বর, অর্থাৎ যেটা অল্প সময়ের মধ্যেই আমরা উচ্চারণ করে ফেলি, সেটা হ্রস্ব স্বর। আরেকটা কি দীর্ঘ স্বর, যেটা আরেকটু বেশি সময় নিয়ে উচ্চারণ করি, সেটা হচ্ছে দীর্ঘ স্বর। তাহলে বর্ণমালার মধ্যে কি হ্রস্ব স্বর কোনগুলো আর দীর্ঘ স্বর কোনগুলো দেখো। এই চারটা কি? তাহলে দেখো এই চারটি কি হ্রস্ব স্বর। তাহলে বাকি থাকে কয়টা? 7টি। বাকি 7টি কি দীর্ঘ স্বর। এখন খেয়াল করো, আমাদের অ এর ওপর কি মাত্রা আছে, আ এর ওপর কি মাত্রা আছে, ই এর ওপর মাত্রা আছে, এই 6টার উপর কি মাত্রা আছে, কিন্তু রি এরও মাত্রা আছে, কিন্তু এই শেষের দিকে কি অল্প একটু মাত্রা আছে। তাহলে কি এটা কি অর্ধমাত্রা, আর এগুলোর উপর আমাদের কি কোনো মাত্রা নেই। তাহলে এগুলো কি? এই চারটা হচ্ছে মাত্রাহীন বর্ণ। তাহলে এখান থেকে আমরা এমসিকিউ শিখবো, মানে মাত্রার উপর ভিত্তি করে স্বরবর্ণ 3 ধরনের হয়। তাহলে আমরা লিখব মাত্রার উপর ভিত্তি করে স্বরবর্ণ 3 প্রকার। একটা কি পূর্ণমাত্রা, একটা কি অর্ধমাত্রা, সরি 2, 3 কি মাত্রাহীন। তাহলে এখান থেকে কি আমাদের কি দেখা যাচ্ছে, প্রথম 6টা কি, এই প্রথম 6টা হচ্ছে
পূর্ণমাত্রা, তাহলে পূর্ণমাত্রার বর্ণ কয়টা? পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 6টা। রি অর্ধমাত্রা, তাহলে অর্ধমাত্রা কি? 1টা। মাত্রাহীন 4টা। তাহলে দেখো স্বরবর্ণের ক্ষেত্রে কি আমাদের প্রথম 6টা বর্ণ পূর্ণমাত্রা, একটা শুধু সিঙ্গেল রি হচ্ছে অর্ধমাত্রা, আর মাত্রাহীন কি এই শেষে 4টা। তাহলে আমাদের এমসিকিউ আসবে কিন্তু পূর্ণমাত্রার বর্ণ কয়টা, বা অর্ধমাত্রার বর্ণ কয়টা, বা মাত্রাহীন বর্ণ কয়টা। তাহলে আমরা এখান থেকে কি ইজিলি অ্যান্সার করতে পারবো। সবাই এগুলো খাতায় নোট রাখবা। এখন খেয়াল করো, এই রি কিন্তু সিঙ্গেল বসছে না, এখানে রি এর সাথে কিন্তু কেউ নাই, যার কারণে কি রি এদের থেকে একটু আলাদা আচরণ করে, অর্থাৎ রি কি স্বর হয়েও কি ব্যঞ্জনের মতো আচরণ করে। রি হচ্ছে স্বর হয়েও ব্যঞ্জন। এই কারণে আমি শুরুতে বলছিলাম যে স্বরধ্বনির সংখ্যা মোট 60টি, রি স্বর হয়েও ব্যঞ্জন, তাই স্বরধ্বনির মধ্যে থেকে রি বাদ পড়ে যায়। এখন আমরা আবার একটু লিখব, অ আ ই ই উ উ ই এ ওই ও ও। এখন দেখো আমরা আমরা এই ধ্বনিগুলো যখন উচ্চারণ করি তখন কি আমাদের বাকযন্ত্রের সাহায্যের দরকার হয়। বাকযন্ত্র কি আমাদের ফুসফুস থেকে একদম বাইরে যেটা দেখা যাচ্ছে নাক বা ঠোঁট, এগুলো কি সবই বাকযন্ত্রের অংশ। এগুলোর সাহায্যে কি আমরা কি এক একটা ধ্বনি উচ্চারণ করি। এখন এই যে অ আ ই ই উ উ রি এ ওই ও ও, এগুলো কি প্রত্যেকটা কি আলাদা আলাদা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়। তাহলে অ আ এই দুইটা উচ্চারণ হয় আমাদের কণ্ঠ থেকে, তার জন্য এটাকে বলা হয় কণ্ঠধ্বনি। এটাকে বলা হয় ই ই। দেখবা আমাদের যে জিভ আছে, এই জিভ আর তালুর সাথে একটা সংঘর্ষ হয়, যার কারণে মানে তালু দরকার হয় আর কি, যার কারণে ই ই আমাদের তালব্য ধ্বনি। এটা আমাদের, আমরা যখন উ বলছি বা উ, তখন কি আমাদের ঠোঁট চলে আসে, যার কারণে এটা আমাদের ওষ্ঠধ্বনি। রি হচ্ছে আমরা যখন রি রি দেখবো জিভের আগাটা আমাদের উপরে যে তালু আছে এই তালুর মাঝখানে লাগে, তার জন্য এটা কি মূর্ধন্য ধ্বনি। এ ওই এ ওই, এটা হচ্ছে কণ্ঠ তালব্য ধ্বনি। আর ও ও হচ্ছে কণ্ঠস্থ ধ্বনি। এখন দেখো এটা কণ্ঠ তালব্য কেন, আমরা আমাদের এ এ ও এটা যখন আমরা উচ্চারণ করছি এটা আমরা সিঙ্গেল উচ্চারণ করতে পারছি, কিন্তু আমরা যখন ওই উচ্চারণ করব ওই, তখন আমাদের আসে ওই, ও প্লাস ই। এখন অ কি আমাদের, অ কি কণ্ঠধ্বনি, ই কি তালব্য ধ্বনি, তার জন্য এটা আমাদের একসাথে হয়ে গেছে কি কণ্ঠ তালব্য ধ্বনি। আর আমরা যখন ও উচ্চারণ করি ও, অ প্লাস
ই, সরি, অ প্লাস উ। এখন এই উটা কি? আমাদের ওষ্ঠধ্বনি, আর অ কি? কণ্ঠধ্বনি। আর ওই আর ও যখন উচ্চারণ হচ্ছে তখন একটা কণ্ঠ আর তালব্য মিশ্রণ করে একটা কি কণ্ঠ আর ওষ্ঠ মিশ্রণ করে, যে জন্য এটা আমাদের কি, এই যে কণ্ঠস্থ ধ্বনি। এখন আমরা শিখব এই স্বরধ্বনি উচ্চারণের ছক, অর্থাৎ আমাদের যে জিভ আছে, এই জিভের কোন পাশ থেকে, মানে উপর থেকে, নিচ থেকে, নাকি একদম মিডিল থেকে। সম্মুখ কি, যেটা সামনে, আর মধ্য কি, যেটা মাঝখানে, আর পশ্চাৎ যেটা শেষে। এখন আমরা এটাকে ভাগ করলাম 3টা ভাগে। এখন খেয়াল করো, জিভের অবস্থান অনুযায়ী স্বরধ্বনি মোট 4 প্রকার। জিভের
জীবের অবস্থান অনুযায়ী স্বরধ্বনি মোট 4 প্রকার। সেটা কেমন? একটা হচ্ছে এই যে আমরা 4 ভাগে ভাগ করলাম, একটা 1 2 3 4। তাহলে সবার প্রথমটা কি? উচ্চ স্বরধ্বনি। এখন সবার নিচেরটা কি হবে তাহলে? নিম্ন স্বরধ্বনি। এখন এই দুইটা কি মাঝে আছে, তাহলে মাঝের উপরেরটা কি? উচ্চর সাথে মিল রেখে উচ্চ মধ্য, আর এটা কি নিচেরটা, এই মাঝের নিচেরটা নিচের নিম্নর সাথে মিল রেখে তাহলে নিম্ন মধ্য। তাহলে এটা কি? উচ্চ মধ্য স্বরধ্বনি। নিচের এটা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। এখন খেয়াল করো, আমাদের এটা জিভের অবস্থান গেল। এখন আমাদের ঠোঁট, আমরা ঠোঁট এই বর্ণগুলো উচ্চারণের সময় বা এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমরা ঠোঁট কেমন করি? আমাদের ঠোঁট কি প্রসারিত হয় নাকি গোল হয় নাকি সংকুচিত হয়? তাহলে কি সেটার উপর ভিত্তি করে আমাদের বর্ণ, এই স্বরধ্বনি আবার 4 প্রকার, অর্থাৎ ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে স্বরধ্বনি 4 প্রকার। ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে স্বরধ্বনি 4 প্রকার। তাহলে আমাদের আমরা যখন ই উচ্চারণ করছি তখন কি আমাদের ঠোঁটটা কি সংকুচিত হয়ে যাচ্ছে। ও, তখন আমাদের ঠোঁট কি সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা যখন আ উচ্চারণ করছি তখন আমাদের ঠোঁট কি প্রসারিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে 4 ভাগে ভাগ করা হয় তার একটা ভাগ কি? সংবৃত। আরেক নাম কি? সংবৃতর আরেক নাম হচ্ছে সংবৃত বা সংকুচিত। এখন আমরা যখন তখন কি আমাদের ঠোঁট কি প্রসারিত হয়ে যাচ্ছে না? প্রসারিত মানে কি? বিবৃত। এখন এটা কি 2, এটা কি 3, এটা কি আমাদের ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে। তাহলে কি সংবৃতর সাথে কি এ ও, অর্থাৎ এটার কি প্রথম দুইটার কি সংবৃত উচ্চারণ হচ্ছে, কিন্তু এ ও এটা একদম পুরোটা সংবৃত উচ্চারণ না, এটা জাস্ট অর্ধ সংবৃত, যার কারণে এ ও কে বলে অর্ধ সংবৃত। আর এর কি বিবৃত বা কি প্রসারিত উচ্চারণ হয়, সেখানে এ এখানে আর থেকে এর এই বিবৃত উচ্চারণটা একটু কম, যার কারণে এটাকে বলা হয় অর্ধ বিবৃত বা মানে অর্ধ প্রসারিত। তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে সংবৃত বা সংকুচিত স্বরধ্বনি কোনটা? এখন আমাদের অপশনে ই, উ, যদি
আমাদের অপশন যদি থাকে তাহলে আমরা ইজিলি কি অ্যান্সার করতে পারবো। বা অর্ধ সংবৃত স্বরধ্বনি কোনটি? এ ও। বা অর্ধ বিবৃত এ অ। আর বিবৃত বা প্রসারিত স্বরধ্বনি হচ্ছে আ। এখন খেয়াল করো, আমাদের স্বরধ্বনির যে গঠন, এই স্বরধ্বনির গঠনের উপর ভিত্তি করে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়। সেটা কি? একটা মৌলিক স্বরধ্বনি আর একটা কি যৌগিক স্বরধ্বনি। আমরা কি মৌলিক স্বরধ্বনি বলতে আমরা মৌলিক জিনিস বলতে কি বুঝি? অর্থাৎ যে জিনিসকে ভাঙলে ওই জিনিস ছাড়া আর অন্য কোনো জিনিস পাওয়া যায় না, সেটা কি মৌলিক। তাহলে মৌলিক স্বরধ্বনির ক্ষেত্রে কি হবে? মৌলিক স্বরধ্বনি হচ্ছে যে স্বরধ্বনিকে ভাঙলে আমরা ওই স্বরধ্বনি ব্যতীত আর অন্য কোনো স্বরধ্বনি পাবো না, সেটা কি মৌলিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি কি লিখি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে নিজে নিজে উচ্চারিত হয়, অন্য কারো সাহায্য লাগে না, এবং এই স্বরধ্বনিকে ভাঙলে আর অন্য কোনো স্বরধ্বনি পাওয়া যায় না, অর্থাৎ নিজে নিজে উচ্চারিত হয়। আর তাহলে এপাশে যৌগিক স্বরধ্বনি যদি আমরা লিখি, যৌগিক স্বরধ্বনি কি? যৌগিক স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় না, অর্থাৎ যৌগিক স্বরধ্বনিকে ভাঙলে অন্য আরেকটা স্বরধ্বনি পাওয়া যায়। এটা কি? তাহলে আমরা এখন দেখার চেষ্টা করি। আমরা অ লিখি, অ। অ যখন আমরা বলছি, অ কে ভাঙলে কিন্তু আর অন্য কোনো স্বরধ্বনি পাওয়া যায় না। আ, আ একদম সিঙ্গেল উচ্চারণ এটার, আর অন্য কোনো ধ্বনি নাই এর সাথে, শুধু আ একটাই সিঙ্গেল একটা ধ্বনি। ই, এটাও কি একটা সিঙ্গেল একটা ধ্বনি। ই, এটাও একটা সিঙ্গেল ধ্বনি। ও, ও, এটাও কি একটা সিঙ্গেল ধ্বনি। আর আমি একটু আগে বললাম রি কি স্বর হয়েও ব্যঞ্জন, যার কারণে স্বরধ্বনির আলোচনা থেকে, স্বরধ্বনির ইয়া থেকে, সংখ্যা থেকে সে কি বাদ। তারপর আমাদের থাকে এ, ওই, ও, ও। এখন খেয়াল করো, এই 7টা, এই 4টা, আর কি এই 3টা। এখানে অ কি একটা সিঙ্গেল ধ্বনি, যার কারণে স্বরধ্বনির মৌলিক স্বরধ্বনির সংখ্যা কি একটা পাইলাম। আ একটা সিঙ্গেল ভাবে সিঙ্গেল একটা ধ্বনি, এটা সিঙ্গেল উচ্চারণ হয়, তাহলে এটা একটা 2টা পাইলাম। এখন ই, 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 ই আমরা লিখছি 2টা বর্ণ, কিন্তু কি এদের উচ্চারণ কি সেম, যার কারণে কি ধ্বনি হিসেবে আমরা একটা নেব, সেটা কি ই। তাহলে কি ধ্বনি হিসেবে আমরা একটা নেব, সেটা হচ্ছে ই। তাহলে 3টা। এখন উ আর উ সেম, আমরা বর্ণ হিসেবে লিখছি 2টা, কিন্তু আমরা ধ্বনি হিসেবে নেব কয়টা? একটা, কারণ এদের উচ্চারিত ধ্বনি সেম। তাহলে 4, 5, 6, 5, 6। এখন আমরা তাহলে এখান থেকে কি আমরা স্বরধ্বনি, আমরা স্বরবর্ণের মধ্যে থেকে স্বরধ্বনি পাইলাম কি 6টা, কিন্তু আমাদের আরেকটা স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি আছে, সেটা হচ্ছে এ, এ। এটা হচ্ছে ধ্বনিতত্ত্ববিদ আব্দুল হাই এই মৌলিক স্বরধ্বনির লিস্টে কি এটা যুক্ত করেছেন। তাহলে বাদ থাকে কয়টা? 2টা, ও আর ওই। ও আর ওই, এই 2টা কি আমাদের যৌগিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি আমরা কয়টা পাইলাম? মৌলিক স্বরধ্বনি 7টি, আর যৌগিক স্বরধ্বনি 2টি।
যৌগিক স্বর, সরি, মানে এখান থেকে পাইলাম 2টি, যৌগিক স্বরধ্বনি মোট 25টি, সরি। যৌগিক স্বরধ্বনি মোট 25টি। এখন আমাদের বর্ণ আছে 11টি, কিন্তু যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। কিভাবে হয় আমি তোমাদের বলছি। ওই আর ও কিন্তু যৌগিক স্বরধ্বনি, ওই আর ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি, কারণ ওই উচ্চারণ করতে একটা অ আসে, একটা অ আসে, অ প্লাস ই। ও উচ্চারণ করতে কি একটা অ আসে প্রথমে, তাহলে কি অ প্লাস ই। তাহলে কি ওইকে ভাঙলে কি আমরা 2টা ধ্বনি পাই। কিন্তু আমাদের মৌলিক স্বরধ্বনির শর্ত কি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে যে স্বরধ্বনিকে ভাঙলে আমরা শুধু একমাত্র ওই একটাই ধ্বনি পাবো। কিন্তু এখানে যৌগিক স্বরধ্বনিকে ভেঙে, মানে ওই আর ও কে ভেঙে আমরা 2টা ধ্বনি পাচ্ছি, তার জন্য ওই আর ও কি যৌগিক স্বরধ্বনি। কিন্তু আমরা বললাম যৌগিক স্বরধ্বনির সংখ্যা মোট 25টি। 25টি কিভাবে হয় দেখো, আমি যদি বলি যাই, যাই, যা, যাই, আই, এখানে মাঝখানে কি একটা কি আসছে, আই। আমরা যদি বলি লাউ, এখানে কি লা, এখানে কি ল প্লাস আউ, আউ আসে না, এটা আউ, এখানে কি আই। তারপর আমি যদি বলি নিউ, নিউ, ইউ, ইউ এর মতো একটা উচ্চারণ আসে। তাহলে কি এই আই, আউ, ইউ, এগুলো কি, এগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এগুলো অনেকগুলো আছে, এগুলো মিলে মোট 25টি আমাদের কি যৌগিক স্বরধ্বনির সংখ্যা। কিন্তু এই যৌগিক স্বরধ্বনির লিখিত রূপ কয়টা, মোট 2টা। যৌগিক স্বরধ্বনির এগুলো কি আমরা বর্ণের মধ্যে কি, এগুলো কি আমরা বর্ণের মধ্যে কি আই, আউ, নিউ, ইউ, এগুলো কি আমরা বর্ণের মধ্যে কি লিখি না, যার কারণে আমাদের যৌগিক স্বরধ্বনি 25টা হলেও যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টা, সেটা কি ওই আর ও। কারণ ওই আর ও এই 2টারই একমাত্র কি লিখিত রূপ আছে। তাহলে দেখো আমরা এখানে একটা নোট নেব। যৌগিক স্বরধ্বনি মোট 25টি, কিন্তু যৌগিক স্বরবর্ণ যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টি। এখন এই যৌগিক স্বরবর্ণের আরেকটা নাম আছে, এটাকে যৌগিক স্বরবর্ণের যে নাম আছে এটাকে বলে এই যৌগিক স্বরবর্ণের নাম হচ্ছে দ্বিস্বর জ্ঞাপক বর্ণ। যৌগিক স্বরবর্ণ, দ্বিস্বর জ্ঞাপক বর্ণ বা কি সন্ধ্যাক্ষর বর্ণ। তাহলে মোটামুটি স্বরধ্বনি নিয়ে আলোচনা এই পর্যন্তই। এখন আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব।
ব্যঞ্জন ধ্বনি। তাহলে ব্যঞ্জন ধ্বনি কি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা লিখবো যে ধ্বনি উচ্চারণের সময় বাকযন্ত্রের কোথাও না কোথাও তাকে স্বরধ্বনি বলে। এখন দেখো স্বরধ্বনির সংখ্যা মোট কয়টি? স্বরধ্বনির সংখ্যা মোট 23টি। এই ইনফরমেশন গুলো সবাই নোট করে রাখবে। স্বরধ্বনির সংখ্যা মোট 23টি। স্বরধ্বনির লিখিত রূপকে বলে স্বরবর্ণ। স্বরবর্ণ মোট সরি আমি স্বরবর্ণ বলে ফেলছি, এখানে হবে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন ধ্বনির সংখ্যা মোট 23টি। সরি আমি এতক্ষণ স্বরধ্বনি বলতে বলতে এখানে স্বরধ্বনি বলে ফেলছি, এখানে হবে ব্যঞ্জন। তাহলে এখানে ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বলে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ মোট 39টি। সরি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলে অনুবর্ণ। এখন ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের কি সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কি? ফলা।
ফলা মোট কয়টি? ফলা মোট 6টি। এই 6টি হচ্ছে ফলা। এখন এই ফলাকে আমরা কিভাবে মনে রাখবো? এই র বে, এখানে কি বলবো? র বে, জল, জল, রবে জল, মন। মোট কয়টি? আমাদের ফলা মোট কয়টি? 6টি। তাহলে রবে জল, এখানে আমরা একটা 6 বসাই দেব। তাহলে কি? রবে জল 6 মন। এইভাবে আমরা ইজিলি মনে রাখতে পারি। রবেতে র, র ফলা, বেতে ব ফলা, জতে জ ফলা, ল ফলা, ম ফলা, ন ফলা। ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনি থেকে ইনফরমেশন এই পর্যন্তই। এখন আমরা ব্যঞ্জন ধ্বনি লিখবো। ক, খ, গ, ঘ, ছ, সরি। এখন সবাই খেয়াল করো, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। এখন দেখো, এই এই যে প্রথম ব্যঞ্জন বর্ণের কি প্রথম ক থেকে ম পর্যন্ত মোট কয়টা বর্ণ হচ্ছে? 25টা। এই 25টা বর্ণকে বলে বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ। তাহলে ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলে বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ। এখন খেয়াল করো, বর্গীয় বর্ণ কেন বলে? ক, খ, ক, ঘ, ম। এখন আমি ইচ্ছা করলে এখানে কি চ, ছ লিখতে পারবো না, বা কি এখানে কি আমি
তোমার দ, ধ, এগুলো কি লিখতে পারবো না। মানে এই যে 5টা বর্ণ আছে, এই 5টা বর্ণের পাশে কি আমি এইগুলো বর্ণের কোনোটাই কি লিখতে পারবো না। কারণ কি? এই কারণ হচ্ছে এই প্রতিটা বর্গ কি আলাদা আলাদা পরিবারে বাস করে। তাহলে কি এই আলাদা আলাদা পরিবার কি এই পরিবারের এই একটা পরিবার, এই একটা পরিবার, এই একটা মোট কি 5টা পরিবার। তাহলে ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্ণ আছে এগুলো কি আলাদা আলাদা 5টা পরিবারে বাস করে। তাহলে এই পরিবারের প্রধান যদি ক হয়, এই পরিবারের প্রধান কি ক, মানে তাহলে এরা প্রধান, তার মানে কি এরাই সামনে থাকবে। আর এদের নাম অনুসারে কি আমরা বর্গের নামকরণ করব। তাহলে কি এটাকে বলবো হচ্ছে ক বর্গ, এটা চ বর্গ, এটা ট বর্গ, ত বর্গ, প বর্গ। এখন আমাদের ক বর্গের বর্ণগুলো কি কি? ক, খ, ক, ঘ, ঙ। চ বর্গের বর্ণ চ, ছ, জ, ঝ, ঞ। তাহলে কি আমাদের মোট বর্গ কয়টা আছে? 5টা। তাহলে বর্গমোট কয়টা? 5টা। 1, 2, 3, 4, 5। আর আমরা বর্গকে নামকরণ করব কিভাবে? প্রত্যেকটা বর্গের কি প্রথম বর্ণের নাম অনুসারে কি বর্গের নামকরণ হবে। তাহলে প্রতিটা বর্গে কয়টা করে বর্ণ আছে? 5টা করে। যেমন ক বর্গের বর্ণ কয়টা? 5টা। 1, 2, 3, 4, 5। সেম চ, ট, ত, প, প্রতিটা বর্গে কি বর্ণের সংখ্যা 5টি। তাহলে খেয়াল করো আমরা কি জানি বর্গ কাকে বলে? বর্গ কি? বর্গ যার 4 বাহু কি সমান, সেটা কি বর্গ। এখন খেয়াল করো এখানে ক থেকে প পর্যন্ত কি 5টা, তারপর কি প থেকে ম পর্যন্ত কি 5টা, আবার ম থেকে ও পর্যন্ত কি 5টা, ও থেকে ক পর্যন্ত কি 5টা। তাহলে কি সবগুলো কি সমান না? তাহলে কি আমরা যদি এটাকে একটা শেপ দেই, তাহলে কি এটা একটা কি বর্গের মতো শেপ চলে আসে না? তার জন্য এটার নাম কি ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে বলে বর্গীয় বর্ণ। তাহলে বাকি এগুলো কি? বাকি এগুলো হচ্ছে অবর্গীয় বর্ণ। তাহলে এটা কি 25টি। তাহলে 25 থেকে এটা কয়টা? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে অবর্গীয় বর্ণ হচ্ছে 14টি। তাহলে আমাদের এমসিকিউ আসবে বাংলা বর্ণমালায় বর্গীয় বর্ণ কয়টি? আমরা অ্যান্সার করব 25টি। বা বর্গীয় বর্ণের আরেকটা নাম হচ্ছে স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ কয়টি? 25টি। আর বাকি এগুলো কি অবর্গীয় বর্ণ। এখন খেয়াল করো স্পর্শ বর্ণ কেন বলা হয়? কারণ এই 25টা বর্ণ আমরা যখন উচ্চারণ করি তখন আমাদের বাকযন্ত্রের কোনো না কোনো অংশে কি স্পর্শের দরকার হয়। মানে কেউ না কেউ কারো না কারোর সাথে স্পর্শ করে এগুলো উচ্চারণ হয়, যার কারণে এটাকে কি বলে? স্পর্শ বর্ণ। এখন এখন খেয়াল করো এই 5টা বর্গের প্রতি বর্ণ হচ্ছে 5টা বর্গে বর্ণ হচ্ছে 5টা করে। এখন এই বর্গগুলো আমরা যখন উচ্চারণ করি তখন উচ্চারণের স্থান বলতে আমাদের বাকযন্ত্রের কোন কোন স্থান কাজে আসে সেটার উপর ভিত্তি করে কি 5 ভাগে ভাগ করা যায়। তাহলে আমাদের ক বর্গকে বলে হচ্ছে ক বর্গের বর্ণকে বলে কণ্ঠধ্বনি। চ, ছ। ক, খ এগুলো কি আমাদের একদম আমাদের জিভ যেখান থেকে শুরু সেখানে কি আমাদের কণ্ঠনালী। তাহলে কণ্ঠ থেকে উচ্চারিত হয় ক, খ, ক, ঘ, ঙ।
সরি ঘ। তাহলে এটা কি আমাদের কণ্ঠধ্বনি। এখন চ, ছ, জ, ঝ আমরা উচ্চারণ করছি, তখন কি আমাদের কি তালু, তালু, তখন আমাদের তালু দরকার হয়, তার জন্য এটা কি তালব্য ধ্বনি। তারপর কি ট, ঠ, ড, এক, দুই, তিন, চার, পাঁচ, চার, পাঁচ। সবাই খেয়াল করো, এখানে আমরা ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে একটা ছকের মধ্যে লিখলাম। এখন দেখো উচ্চারণের স্থান অনুযায়ী এগুলোকে কোনটাকে কিভাবে ভাগ করা যায়। ক বর্গকে কি আমাদের কণ্ঠ থেকে উচ্চারণ করি, যার কারণে এটাকে কি বলে কণ্ঠধ্বনি। চ, ছ আমরা যখন উচ্চারণ করি তখন এটা আমাদের কি তালুর সাহায্য দরকার হয়, যার কারণে এটা কি তালব্য ধ্বনি।
তারপর খেয়াল করো, ট, ঠ, ড, ঢ আমরা যখন উচ্চারণ করি তখন আমাদের কি জিভ আর উপরের কি দাঁত, উপরের আমাদের তালুর যে মাঝখানটা আছে সেই মিডিল বরাবর কি এগুলো আমাদের জিভ এসে কি ধাক্কা দেয়, যার কারণে এটা হচ্ছে মূর্ধন্য ধ্বনি। অর্থাৎ আমাদের তালুর যে মাঝের যে শক্ত অংশ ওটা হচ্ছে মূর্ধা, তার জন্য এগুলো মূর্ধন্য ধ্বনি। আমরা যখন ত, থ, দ, ধ, দন্ত ন উচ্চারণ করি তখন আমাদের কি দাঁত, ত, থ আমাদের জিভ কি দাঁতের সাথে এসে লাগে, তার জন্য এটা কি দন্ত ধ্বনি। এখন প, ভ, ব আমাদের কি ঠোঁট, প, ফ, তাহলে এটা কি ওষ্ঠ ধ্বনি। এখন খেয়াল করো, আমরা যখন ক, ক যখন বলছি ক, তারপর আমরা যখন খ, খ যখন বলছি তখন কি আমরা ক বললে কি আমাদের ফুসফুস থেকে যে বাতাসটা বের হয় সেই বাতাসটা কি অল্প পরিমাণে বের হয়, কিন্তু আমরা খ বলছি তখন বাতাসটা কি বেশি পরিমাণে বের হয়। অর্থাৎ কি আমাদের বাতাস অর্থাৎ ফুসফুস তাড়িত যে বাতাস আছে সেই বাতাস কম পরিমাণে বের হবে নাকি বেশি পরিমাণে বের হবে সেটার উপর ভিত্তি করে কি ব্যঞ্জন বর্ণ কি কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে। সেটা কি অল্প প্রাণ আর কি মহাপ্রাণ। তাহলে আমরা অল্প প্রাণ আর মহাপ্রাণ শিখলাম। ক হচ্ছে অল্প প্রাণ, অর্থাৎ ক উচ্চারণের সময় আমাদের কি বাতাস কম বের হয়, যার কারণে এটা কি অল্প প্রাণ। অল্প প্রাণ ধ্বনি, এটা কি বর্গের 1 নাম্বার বর্ণ, এগুলো কি সবাই কি বর্গের 1 নাম্বার বর্ণ, তাহলে কি অল্প প্রাণ ধ্বনি কি বর্গের কি 1 নাম্বার বর্ণ, 1 নং বর্গের বর্গের 1 নং বর্ণ। এখন গ যখন উচ্চারণ করব গ, গ, ঘ, গ থেকে ঘ উচ্চারণ করতে কি আমাদের বাতাসের প্রবাহটা কি বা বায়ুর প্রবাহটা কি বেশি হবে, তার জন্য গ হয়ে যাবে একই সাথে অল্প প্রাণ। আর এটা এই রোটা হবে কি মহাপ্রাণ, এটা কি মহাপ্রাণ। এখন খেয়াল করো, তাহলে এটা কি বর্গের 1 নাম্বার বর্ণ, এটা কি অল্প প্রাণ, বর্গের 1 ও 3 কি অল্প প্রাণ, আর বর্গের 2 আর 4 কি মহাপ্রাণ। তাহলে অল্প প্রাণ হচ্ছে বর্গের 1, 3 মহাপ্রাণ, বর্গের 2, 4।
এখন এটা কিসের উপর ভিত্তি করে? এটা হচ্ছে বায়ু প্রবাহের উপর ভিত্তি করে ভাগ করা হয়। এটা কি বায়ু প্রবাহের উপর ভিত্তি করে। এখন দেখো আমাদের বাকযন্ত্র কি, আমরা কিছু কিছু বর্ণ আছে এখানে বাকযন্ত্র উচ্চারণের সময় বাকযন্ত্র কি কাঁপে, অর্থাৎ বাকযন্ত্রের কি কম্পনের উপর ভিত্তি করে। কোন বাকযন্ত্র যদি বেশি কাঁপে তাহলে এক ধরনের বর্ণ, আর বাকযন্ত্র যদি কম কাঁপে তাহলে এক ধরনের। এখন বাকযন্ত্র যদি কম কাঁপে তখন তখন সেটা হয়ে যাবে কি অঘোষ। তাহলে বর্গের 1 আর 2 কি? বর্গের 1 আর 2 হচ্ছে অঘোষ বর্ণ, আর বর্গের কি 3, 4, 5 হচ্ছে ঘোষ বর্ণ। বর্গের 3, 4, 5 এটা হচ্ছে কি ঘোষ বর্ণ। আমরা কিভাবে মনে রাখবো অঘোষ 1, 2? অঘোষ 1 আর 2 কারণ এটা কি বর্গের প্রথমে শুরুতে বসে। এখন আমরা একটা ট্রিক্স দেখবো, সেটা হচ্ছে প্রথমে আমরা একটা যদি বর্গ আঁকি, আমরা নাম্বারিং করলাম 1, 2, 3, 4। এখন আমরা এখানে লিখবো অল্প প্রাণ, এপাশে লিখবো মহাপ্রাণ, এখানে লিখবো অঘোষ, এখানে লিখবো ঘোষ। তাহলে আমাদের যদি বলে বর্গীয় জ, তাহলে বর্গীয় জ কি ক খ চ স জ, বর্গীয় জ। এটা কি 3 নাম্বার, বর্গের কি 3 নাম্বার বর্ণ। তাহলে কি আমরা 3 এর পাশে যদি লিখি, 3 এর পাশে যদি আমরা বর্গীয় জ লিখি, তাহলে এটা কি হচ্ছে দেখো, এই 3 এর পাশে কি আছে ঘোষ, তাহলে কি বর্গীয় জ কি ঘোষ বর্ণ। এখন এই জ এর পাশে কি আছে অল্প প্রাণ, তাহলে কি এটা কি হচ্ছে ঘোষ, একই সাথে কি অল্প প্রাণ। এখন আমরা যদি ত লিখি, ত ত কি বর্গের কোথায় আছে 1 নাম্বার বর্ণ। তাহলে আমরা কি 1 এর পাশে যদি এখানে ত লিখি, তাহলে ত কি হয়ে যাচ্ছে তোর সাথে কি আছে অল্প প্রাণ, আর আরেকটা কি আছে অঘোষ। তাহলে ত একই সাথে কি অঘোষ এবং অল্প প্রাণ। এখন আমাদের এমসিকিউ আসবে কোন বর্ণগুলো ঘোষ, কোন বর্ণগুলো অঘোষ, কোনগুলো অল্প প্রাণ, কোনগুলো মহাপ্রাণ। আমরা এইভাবে মনে রাখবো অল্প প্রাণ হচ্ছে বর্গের 1 ও 3, আর মহাপ্রাণ হচ্ছে বর্গের 2 ও 4। আর এপাশে আমাদের অঘোষ বর্ণ হচ্ছে 1, 2, আর ঘোষ বর্ণ হচ্ছে 3, 4, 5। আর এই উচ্চারণের স্থান অনুযায়ী তো এরকম ক খ গ ঘ ঙ, এটা হচ্ছে কণ্ঠবর্ণ, এটা তালব্য, মূর্ধা, দন্ত আর ওষ্ঠ। এখন খেয়াল করো তালব্য। এখন আমরা কিছু ইনফরমেশন জানবো, সরি তাও এখন খেয়াল করো এখানে একটা স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে বর্গের যে শেষের 5টা বর্ণ, প্রত্যেকটা বর্গের যে শেষের 5টা বর্ণ রয়েছে, প্রতিটি বর্ণের এই শেষের 5টি বর্ণকে কি বলে
নাসিক্য বর্ণ। তাহলে নাসিক্য বর্ণ মোট কয়টা? 5টা। সেটা হচ্ছে উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম। অর্থাৎ এই নাসিক্য বর্ণ কেন বলা হয়? কারণ ম, আমরা কি এখানে কি আমাদের নাক চলে আসে, যার কারণে কি এই এই 5টা কি বর্গের, এই 5টা হচ্ছে নাসিক্য বর্ণ। এই নাসিক্য বর্ণ তাহলে মোট 5টি। তাহলে নাসিক্য বর্ণ কি কি? ম, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম। এখন খেয়াল করো নাসিক্য বর্ণ আমরা নতুন করে দেখি। তাহলে নাসিক্য বর্ণ 5টি কি কি? নাসিক্য বর্ণ 5টি। ম, ইয়, ন, ন, ম। এখন খেয়াল করো নাসিক্য বর্ণ হচ্ছে 5টি, কিন্তু আমাদের নাসিক্য ধ্বনি হচ্ছে 3টি। 3টি ধ্বনি কি কি? নাসিক্য ধ্বনি নাসিক্য ধ্বনি হচ্ছে 3টি। এখান থেকে কি এই আমরা এখানে কি মূর্ধন্য ন এবং দন্ত ন দুটার উচ্চারণ কি ন। তাহলে 2টা থেকে কি আমরা আগেও দেখে আসছি, 2টা থেকে কি একটা আসে। যখন আমাদের উচ্চারিত ধ্বনি যখন সেম হবে তখন কি আমরা বর্ণ হিসেবে আমাদের বর্ণ যখন আমাদের 2টা আলাদা আলাদা বর্ণের উচ্চারণ যখন সেম হবে, অর্থাৎ উচ্চারিত ধ্বনি যখন সেম হবে, তখন আমরা ধ্বনি হিসেবে একটা নিব। তাহলে আমরা মূর্ধন্য ন আর ন থেকে কি একটা পাইলাম ন। এখন আমাদের ইও বাদ থাকে, তাহলে ইও। এখন খেয়াল করো আমরা যদি লিখি পঞ্চ, পঞ্চ, খেয়াল করো এখন এখানে প প্লাস সরি ইও, ইও চ। এখানে কি এটা কি ইও চ না? ইও প্লাস চ। এখন দেখো আমরা আমরা পঞ্চ যখন উচ্চারণ করছি তখন কি ইও, এটা কি বাদ পড়ে যায়, কি আসে ন। তাহলে ইও এর উচ্চারণ কি নয়ের মতো আসে, যার কারণে কি এই 3টা অর্থাৎ ইও এর উচ্চারণ যখন নয়ের মতো আসে তাহলে কি ন হয়ে গেল কয়টা? 3টা। তাহলে 3টা থেকে কি এই একটা ন দন্ত ন আসে, তাহলে নাসিক্য বর্ণ হয় 5টি, কিন্তু নাসিক্য ধ্বনি হয়ে যায় কয়টা? 3টা। এখন আমরা কিছু ইনফরমেশন লিখে রাখবো, সেটা হচ্ছে তাহলে আমরা শুরুতে জানলাম স্পর্শ বর্ণ, স্পর্শ বর্ণ 25টি। এখন আমরা শিখব অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ কয়টি? 4টি। কি কি? অর্থাৎ আমরা যে
ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেটা কি ফলা। আমরা যখন ফলা পড়লাম তখন কি আমরা দেখছিলাম যে ফলা মনে রাখার জন্য আমরা বলছিলাম একটা ট্রিক্স যে রবে জল। এখানেও সেম বিষয়টা, অন্তস্থ বর্ণের ক্ষেত্রে আমরা কি রবে জল যদি বলি তাহলে কি আমরা র র র ব জ আর কি ল পাবো। তাহলে এই চারটা বর্ণ কি অন্তস্থ বর্ণ। এখন আমরা দেখব ঊষ্ম বা শীষ বর্ণ। ঊষ্ম বা শীষ বর্ণ কয়টি? চারটি। এখন ঊষ্ম বা শীষ বর্ণ কেন বলা হয়? অর্থাৎ এই চারটা বর্ণ উচ্চারণের সময় কি এক ধরনের কি বাতাস বের হয়, যার কারণে কি বাতাস কি গরম বাতাস বের হয়, যার কারণে ঊষ্ম আর শীষ 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 চলে আসে। সেই এই ঊষ্ম বা শীষ বর্ণ চারটি, এটা হচ্ছে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স আর হ। এই চারটা হচ্ছে শীষ বর্ণ। এখন তারণজাত বর্ণ। তারণজাত বর্ণ বলতে কি বোঝায়? যেটা আমরা অনেক মানে ধাক্কা ধাক্কি করে উচ্চারণ করি, সেটা হচ্ছে কি তারণজাত বর্ণ। সেটা কি ডয় বিন্দু, ডয়ে বিন্দু র আর কি ঢয়ে বিন্দু র, এই দুইটা হচ্ছে তারণজাত বর্ণ। এখন খেয়াল করো পার্শ্বিক বর্ণ। পার্শ্বিক বর্ণ হচ্ছে ল। পার্শ্বিক বর্ণ কেন বলা হয়? কারণ হচ্ছে ল, ল যখন বলি তখন কি আমাদের জিভটা যখন মূর্ধার কাছাকাছি আসে তখন কি দুই পাশ থেকে কি জিভের দুই পাশ থেকে, জিভ যখন মূর্ধার কাছে আসে তখন কি জিভের দুই পাশটা ফাঁকা হয়ে কি দুই পাশ থেকে কি বাতাস বের হয়ে যায়, যার কারণে লকে বলা হয় পার্শ্বিক বর্ণ। এখন আমরা দেখব কম্পন। পার্শ্বিক বর্ণের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিদ্যাসাগরীয় বর্ণ। এখন আমরা দেখব কম্পনজাত বর্ণ। কম্পনজাত বর্ণ হচ্ছে বয় বিন্দু র। এখন আমরা যদি খণ্ড ত বলি, এটাকে কি বলা হয়? খণ্ড তকে বলা হয় ত বর্ণের খণ্ডরূপ। এটা কিন্তু এমসিকিউ আসে যে ত বর্ণের খণ্ডরূপ কোনটি, তখন আমরা কি অ্যান্সার করব? খণ্ড ত। এটা কি ত বর্ণের ত বর্ণের খণ্ডরূপ। পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটি, সেটা কি অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। অর্থাৎ পরাশ্রয়ী বর্ণ বলতে এগুলো কি অন্যের সাহায্য দরকার, অর্থাৎ অন্যের সাহায্য ছাড়া কি এগুলো উচ্চারিত হতে পারে না, তার জন্য এটা পরাশ্রয়ী বর্ণ।
তুমি কখনো এরকম বানান দেখো, মানে আমি তারপর আরেকটা বলি, পরশ্রয়ী বর্ণ অযোগবাহ বর্ণ একটা আছে, অযোগবাহ বর্ণ। অযোগবাহ বর্ণ হচ্ছে দুইটি, একটা কি অনুস্বর আর একটা হচ্ছে বিসর্গ। যেমন আমরা যদি বলি অংশ, অংশ অর্থাৎ কি, এটা কি সাহায্য, এই এই অনুস্বরের যে উচ্চারণ, এই উচ্চারণ করতে কি আমাদের স্বরবর্ণ বা কি ব্যঞ্জন বর্ণের সাহায্য লাগে, অর্থাৎ এটা একা একা কখনো উচ্চারণ হতে পারে না। রং, রং, তারপর দুঃখ, অযোগবাহ বর্ণ, আনুনাসিক বা সেটা কি চন্দ্রবিন্দু। অর্থাৎ চন্দ্রবিন্দু যখন আমরা উচ্চারণ করি তখন কি আমরা যখন চাঁদ, চাঁদ যখন বলি তখন কি একটা নাকের মধ্যে থেকে উচ্চারণ হয় চাঁদ। তার জন্য আনুনাসিক বা আনুনাসিকের আরেকটা নাম হচ্ছে সানুনাসিক। চাঁদ হচ্ছে চন্দ্রবিন্দু, তার জন্য আনুনাসিক বা সানুনাসিক বর্ণ, অর্থাৎ একটা নাকে সাহায্য দরকার হয়। এখন এটা সবাই উঠাই নেবে, নোট করে রাখবে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন হয়। এখন আমরা খেয়াল করব তাহলে আমরা টোটাল ধ্বনি বা টোটাল বর্ণ কতগুলো পেলাম। স্বরধ্বনি কয়টা? 7টা। স্বরবর্ণ স্বরধ্বনি হচ্ছে 7টি, ব্যঞ্জন ধ্বনি 30টি। আর এখানে মোট বর্ণের সংখ্যা স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। তাহলে দেখো বাংলা ভাষায় কি, বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কয়টি? 37টি। আর মোট বর্ণের সংখ্যা তাহলে কয়টি? 50টি।
এখন আমরা মাত্রার উপর ভিত্তি করে টোটাল সংখ্যাটা নির্ণয় করব। মাত্রা মাত্রা আমাদের কয় রকম হয়? একটা হচ্ছে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, আর একটা মাত্রাহীন। এখন দেখো আমাদের পূর্ণমাত্রার বা আমাদেরকে মোট বর্ণ কয়টা আছে দেখো। আমাদের স্বরবর্ণ কয়টি? 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। তাহলে এই পাশে কি আমাদের মোট বর্ণ কয়টি হচ্ছে? 50টি। এখন এই 50টি বর্ণের মধ্যে আমাদের পূর্ণমাত্রা আছে কয়টি? মোট 32টি। অর্ধমাত্রা আছে মোট 8টি। মাত্রাহীন আছে মোট, তাহলে 32, 8, 40, তাহলে মাত্রাহীন হচ্ছে মোট 10টি। এখন খেয়াল করো, আমরা স্বরবর্ণের ক্ষেত্রে কি স্বরবর্ণের ক্ষেত্রে আমরা দেখছিলাম প্রথম 6টা বর্ণ কি পূর্ণমাত্রা, তাহলে 6টি। আর একদম মাঝে অর্ধমাত্রা যেটা, সেটা কি ছিল? একটাই ছিল, সেটা ছিল রি। তাহলে অর্ধমাত্রা একটা, আর মাত্রাহীন তাহলে 7 আর 11, তাহলে মাত্রাহীন হচ্ছে 4টি। এখন আমরা মোট বর্ণের সংখ্যা জানি, স্বরবর্ণের পূর্ণমাত্রার সংখ্যা জানি, বা পূর্ণমাত্রা মোট সংখ্যা জানি। তাহলে আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টা হয়? প্রথমে এটা 6, 7, আর এটা 26। তাহলে মোট পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে 32টি। তার মধ্যে পূর্ণমাত্রার স্বরবর্ণ 6টি এবং পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ হচ্ছে 26টি। তারপর অর্ধমাত্রার মোট সংখ্যা হচ্ছে 8টি, অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে 1টি, আর অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ 7টি। তারপর আমরা দেখব মাত্রাহীন। মোট মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। মাত্রাহীন বর্ণের মধ্যে স্বরবর্ণ কয়টা? 4টা, আর ব্যঞ্জন বর্ণ 6টা। টোটাল কি 10। এখন আমরা দেখব বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে বোর্ডে। দেখো এটা রাজশাহী বোর্ড 2025। এখানে বলছে কোনগুলো তাড়িত ব্যঞ্জন। তাড়িত ব্যঞ্জন বলতে আমরা কি শিখলাম? যেগুলো ধাক্কা ধাক্কি করে উচ্চারণ হয় অর্থাৎ তাড়াতাড়ি, সেটা হচ্ছে তাড়িত ব্যঞ্জন। এটা হচ্ছে ডয় বিন্দু র আর ডয় বিন্দু র। তারপর দেখব আমি হয়তো একটা স্কিপ করে গেছি, অর্ধ স্বরধ্বনি কয়টি? অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টি। অর্ধ স্বরধ্বনি 4টি, ই, উ, এ, ও। এই 4টি হচ্ছে অর্ধ স্বরধ্বনি। বাংলা ভাষার, এটা হচ্ছে ময়মনসিংহ 2025। বাংলা ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? যখন আমাদের ক্ষুদ্রতম একক বলবে বা মূল উপাদান চাইবে, তখন আমরা কি চোখ বুজে এক নিঃশ্বাসে অ্যান্সার করবো কি? ধ্বনি। এটা চট্টগ্রাম বোর্ড 2025-এর প্রশ্ন। সেটা হচ্ছে নিচের কোনটি উষ্ম ধ্বনির উদাহরণ? এখন উষ্ম বা কি বলছিলাম, শীষ, মোট কয়টি? 4টি। সেটা কি? এখানে অপশনে টোটাল 4টা দেওয়া নাই, কিন্তু কি এই 3টা আছে।
সরি, শেষ বর্ণ 4টি, কিন্তু আমাদের শেষ ধ্বনি হচ্ছে 3টি। কেন? বর্ণ 4টি কি কি? স, স এবং দন্ত স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। এগুলোর উচ্চারণ কি? আলটিমেটলি কি? স। এগুলোর উচ্চারণ কি? স। কিন্তু এই স এর সরি, এই মূর্ধন্য স এর উচ্চারণ কি? মানে এদের উচ্চারিত ধ্বনি সেম, অর্থাৎ তালব্য স এর মতো উচ্চারণ হয়। তার জন্য আমরা এই দুইটা থেকে আমরা একটা কাউন্ট করি, সেটা হচ্ছে তালব্য স, তাহলে হচ্ছে থাকে দন্ত স, আর আরেকটা হচ্ছে কি? হ। তাহলে এই 4টা শীর্ষ বর্ণের মধ্যে ধ্বনি হচ্ছে এই 3টা। তাহলে হচ্ছে কোনটি ঊষ্ম ধ্বনির উদাহরণ? সেটা হচ্ছে এটা। এখন আমাদের ধ্বনি বলবে নাকি বর্ণ বলবে সেটা সবাই একটু খেয়াল করে দেখবা, কারণ ধ্বনি হইলে 3টা, কারণ এই 2টা স থেকে আমরা শুধু এই তালব্য সটা পাই, আর যখন আমাদের বর্ণ বলবে তখন কি এই 4টাই হবে। আচ্ছা, তার নেক্সট প্রশ্নে যাই। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? আমি যখন ইনফরমেশন লিখে দিছি তখন আমি লিখে দিছি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি মোট কয়টি? বাংলা ভাষায় বাংলায় মৌলিক ধ্বনি কয়টি? মৌলিক ধ্বনি হচ্ছে 60টি, কিন্তু আমরা কি টোটাল ধ্বনি কয়টা জানি? আমরা টোটাল ধ্বনি 37টি। আর এটা কি মৌলিক ধ্বনি, আর এটা কি টোটাল ধ্বনি। এখন দেখো আমরা কি জানছি, উচ্চারণের স্থান অনুযায়ী কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, তারপর ওষ্ঠ, দন্ত। এখন মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ কোনটি? মূর্ধা বলতে ট, ঠ, ড, ঢ, এগুলো কি আমাদের মূর্ধা থেকে আসে, তার জন্য এটা মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ। এই যে বাংলা ভাষায় অর্ধস্বর স্বরধ্বনি কয়টা, এটা হচ্ছে যশোর বোর্ডের প্রশ্ন। যশোর বোর্ড কত সালের? যাই হোক, অর্ধস্বরধ্বনি এটা হচ্ছে কমন প্রশ্ন, এর আগেও একটা সলভ করলাম, সেটা হচ্ছে অর্ধস্বরধ্বনি 4টি। বাংলার কার বর্ণ কয়টি? কার কোথা থেকে আসে? কার আসে হচ্ছে স্বরবর্ণ থেকে। তাহলে স্বরবর্ণের কার নেই কি? অয়ের। তাহলে 11টির মধ্যে কার আছে কয়টি? 10টি। এখানে বলছে ওষ্ঠ স্পৃষ্ট বর্ণ কোনটি? 4 নম্বর, এটা যশোর বোর্ডের ব। ব কি ঠোঁট থেকে উচ্চারণ হয়। আপাতত যা পড়ালাম এগুলোর মধ্যে থেকে আমাদের কি এমসিকিউ প্রশ্ন আসে, এবং প্রতি সালে এখান থেকে ম্যাক্সিমাম 3টা এমসিকিউ প্রশ্ন আসবে। কাজেই
যা পড়ালাম সেগুলো সবাই নোট রাখবে আর মনোযোগ সহকারে এগুলো পড়বে। নেক্সট ক্লাসে অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজকের মতো আল্লাহ হাফেজ।